যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতেই জীবনবান্ধব বাজেট, কালো টাকা সাদার সুযোগ বাতিলের প্রস্তাব। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের সম্পদ লুটপাটে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সংসদে অর্থমন্ত্রী। পাচারের অর্থ ফেরাতে 13টি দেশে আবেদন। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বকাপের হেক্সামিশনে ব্রাজিলের সামনে জাপান পরীক্ষা। নেইমার, ভিনি, ম্যাজিকের অপেক্ষা। কাউন্টার অ্যাটাকে চমকে দিতে চায় এশিয়ান জায়ান্ট। মেধাবীরা দেশ পরিবর্তনের কারিগর। ক্রীড়া সংস্কৃতিতেও দক্ষতা অর্জনের তাগিদ। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনীর প্রদর্শনীতে প্রধানমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এবারও প্রাণঘাতী হচ্ছে ডেঙ্গু। একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, শনাক্ত 124। হামে প্রাণ গেল আরও 4 শিশুর, আক্রান্ত 1145 জন। এবং চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। নিউমোনিয়া সহ নানা জটিলতায় হাসপাতালে মৃত্যু। শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবনবান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে। সংসদে অধিবেশনে বক্তব্যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন সরকার প্রধান। করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার বক্তব্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে পৌনে 2 ঘণ্টা বক্তব্যে ন্যায়ভিত্তিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন, এই 3 ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার। প্রকল্প হবে জনবান্ধব, ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
ব্যাংকিং খাত, রাজস্ব খাতের সংস্কার ও আধুনিকায়নের কথা জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের বাজেট পরিকল্পনা তুলে ধরেন। একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কিছু কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকানকে ভ্যাটমুক্ত, দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ বন্ধ এবং সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির কর হার কমার সুযোগ দেয়া সহ বেশ কিছু সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। সন্ধ্যায় অর্থ বিল 2026 সংসদে পাশের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলটি পাশের আগে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন। উত্থাপিত সংশোধনীগুলোর উপর আলোচনা শেষে কণ্ঠভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাশ হয়। এর আগে রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। মহান সংসদে উত্থাপন করছি। বৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আহরণে বড়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের আশাও ব্যক্ত করেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে সরকারের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা। বলেন, অতীতে এই সংসদ ব্যক্তিত্বসমদিত অভ্যস্ত ছিল, বর্তমান সংসদে এমনটা হওয়া উচিত হবে না। সরকারি দলকে বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। এদিকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 20 কোটি টাকা বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় মসজিদ, ঈদগাহ নির্মাণের জন্য বরাদ্দ করে সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। আরেকবার তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। শিক্ষার্থীরা এই দেশ পরিবর্তনের কারিগর। এই সম্ভাবনা কাজে লাগাতে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া সংস্কৃতি চর্চার সুযোগ তৈরিতে পদক্ষেপ নিচ্ছে সরকার। বিকেলে মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনসিসি আধুনিকায়নে পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেয় বিএনসিসি। বক্তব্যে বিএনসিসির প্রশিক্ষণ কাজকে যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগ নিশ্চিতে জোর দেন সরকার প্রধান। পরে 29,000-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। এরপর সারা দেশের মাধ্যমিক শিক্ষার্থীদের প্রায় 100টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মতবিনিময়কালে উৎসাহ দেন শিক্ষার্থীদের। সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশ পরিবর্তনের কারিগর। তৃতীয় ভাষা ও কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এসব সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে
যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে। চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সেরা 10টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার পুরস্কার বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টেডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত 5, 2 জন গ্রেফতার। ঘটনাস্থল থেকে ঘিরে রেখেছে পুলিশ, তদন্ত শুরু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বলেন, শাহজাহান খান, আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চলছে যাচাই বাছাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি, নির্দেশনা ও পরিকল্পনার মামলায় শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড হয় তার। রোববার ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, এই বছরেই দেশে ফিরবেন তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ তার। এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। সিম্পলি আমার কাছে যেটা মনে হয়, এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। মঙ্গলবার জাসদ নেতা হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যা নির্দেশ, পরিকল্পনার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন, ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে এবং ছাত্র জনতা একরকম বা বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে। তার যে কার্যক্রম ছিল সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছন্দে থাকা এশিয়ান পাওয়ার হাউস জাপান। সেরা কম্বিনেশন খুঁজে পেলেও ব্রাজিলকে ভাবাচ্ছে জাপানের দ্রুত গতির কাউন্টার অ্যাটাক। আর ব্লু সামুরাইদের শক্ত রক্ষণ ভেদ করে রাউন্ড অফ 16 নিশ্চিতে মরিয়া ব্রাজিল। ফিট নেইমার দলে যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। হিস্টনের এনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের প্রিভিউ। প্রথম ম্যাচে দল নির্বাচনে মস্ত ভুল কার্লো অ্যাঞ্চেলোত্তির, যার খেসারত গুণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেয়েছে সেরা কম্বিনেশন। নকআউট পর্ব শুরুর প্রথম ম্যাচেই তাই অপরিবর্তিত একাদশে আস্থা সেলেসাও টিম ম্যানেজমেন্টের। এজন্য জাপানের বিপক্ষেও নেইমার শুরু করবেন সাইড বেঞ্চ থেকে। নাম্বার 10 পজিশনে পাকেতা আনচেলত্তির প্রথম পছন্দ। ব্রুনো গিমারেজের পারফরমেন্সে তার সন্তুষ্টি ব্যাপক। মধ্য মাঠে ক্যাসেমিরো সেলেসাওদের আস্থার প্রতীক। পারফরমেন্স দিয়ে রায়ান ভুলিয়ে দিয়েছেন রাফিনিয়ার অভাব। আর ভিনি যা শুরু করেছেন আক্রমণ ভাগে, তাতে যেন তিনি একাই 100। তবে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দুর্বল রক্ষণ নিয়ে। বিশেষ করে সেন্টার ব্যাকে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসের পারফরমেন্স তাদের মাথা ব্যথার কারণ। ডগলাস সান্তোস লেফট ব্যাকে ভরসার প্রতীক হলেও দানিলোর খেলায় আছে ধারাবাহিকতার অভাব। ব্রাজিলের পথ সহজ এমনটা আমি মনে করি না। নকআউটে প্রতিটা ম্যাচই কঠিন। এখনো কোনো দল ফেভারিট না। নেইমার দ্রুত উন্নতি করছে। সে এখন 15 মিনিটের বেশি খেলতে পারবে। তবে কতক্ষণ খেলবে তা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে।
র্যাপিড কাউন্টার অ্যাটাক, হাই ইন্টেন্সিটি প্রেসিং আর দ্রুত পজিশন রোটেশন কৌশলেই জাপান ফুটবলে বাজিমাত। লো ব্লক থেকে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে রুদ্রমূর্তি ধারণে সিদ্ধহস্ত তারা। আইসি ওয়েদা, নাকামুরা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্যই মূর্তিমান আতঙ্ক। তাছাড়া দলের বাকিরাও প্রস্তুত নকআউটের বৈতরণী পেরিয়ে ব্লু সামুরাইদের রাউন্ড অফ 16-এ জায়গা করে দিতে। ব্রাজিলকে আমরা সর্বোচ্চ সম্মান করি, তবে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না জাপানের। 14 দেখায় 11টিতেই জিতেছে সেলেসাও। বিশ্বকাপের একমাত্র দেখাতেও জাপান হেরেছে 4-1 ব্যবধানে। তবে ব্লু সামুরাইদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবশেষ দেখায় কার্লো অ্যানচেলত্তির ব্রাজিলকে হারিয়েছে তারা 3-2 ব্যবধানে। লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে বনেদি দলের বিপক্ষে, এশিয়ার পাওয়ার হাউস জাপানের, যারা গ্রুপ পর্বের কঠিন পথ পেরিয়ে এখন অনেকটাই পরিণত। পক্ষান্তরে শুরুটা বাজে হলেও ব্রাজিল ফিরেছে চেনা ছন্দে, যারা মরিয়া এই ধারাবাহিকতা রক্ষায়। এর ব্যত্যয় ঘটলে তাদের হেক্সা জয়ের মিশন থেমে যেতে পারে এখানেই। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে টানা 2 জয়ে দারুণ ছন্দে ব্রাজিল। জাপানকে শক্ত প্রতিপক্ষ মনে হলেও তাদের হারিয়েই শেষ 16-র টিকিট কাটবে সেলেসাওরা। সমর্থকদের প্রত্যাশা বেড়েছে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ ছন্দ আর নেইমারের প্রত্যাবর্তনে। অচেনা রূপে বিশ্বকাপ শুরু, পরে 2 ম্যাচেই ফিরেছে সাম্বার ছন্দ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার নামছে এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে। প্রশ্নটা, স্বস্তিতে আছে তো ব্রাজিল সমর্থকেরা? উত্তরে প্রথমেই আসে নেইমারের নাম। চোট কাটিয়ে ইতোমধ্যেই মাঠে ফিরেছেন এই তারকা ফুটবলার। তবে তার কাছে গোলের চেয়ে মাঠের উপস্থিতি বেশি গুরুত্ব পাচ্ছে সমর্থকদের কাছে। আমরা চাবো নেইমার যেন ভালো খেলে, এইটুকুই বলবো। নেইমারের মতো যেই ধরনের প্লেয়ারগুলো আছে, এরা যখন মাঠে নামে তখন মনে করেন এদের উপরেই আলাদা করে গেম সাজানো হয়। তবে কিছুটা অস্বস্তির কারণ জাপানের সাম্প্রতিক ছন্দ, কারণ দলটি 2018 সালের পর হারেনি কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে। চলতি আসরেও আটকে দিয়েছে নেদারল্যান্ডস সুইডেনকে। জাপান অনেক শক্তিশালী দল, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলেই। আশা করি যে তারা সেখানে ভালোভাবে ডমিনেট করে জিতে আসবে। একটু তো ভয় থাকবে, কারণ জাপান হচ্ছে এশিয়ার একটা জায়ান্ট টিম। তবে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র। 4 গোলের পাশাপাশি 1টি অ্যাসিস্ট করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। ভিনি এখন অনেক ছন্দে রয়েছেন, আশা করছি নেইমার খেলবেন, তো সব মিলিয়ে তিনি ভালো করবেন। আর দলটা যেহেতু বিশ্বকাপের সবচেয়ে সফল দল, তাই জয় নিয়ে পূর্ণ আশাবাদী সমর্থকেরা। তবে তাদের চাওয়া এশিয়ার দল হওয়ায় জাপান যেন বড় ব্যবধানে না হারে। ব্রাজিল টিম নিয়ে আমরা আত্মবিশ্বাসী, যে আমরা পূর্ব থেকেই জানি যে ব্রাজিল টিম আসলে কি করতে পারে। সর্বশেষ দেখায় ব্রাজিলকে 3-2 ব্যবধানে হারিয়েছিল জাপান। এবার সেই হারের প্রতিশোধও নিবে সেলেসাওরা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণ মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একদিনে প্রাণ গেল 5 জনের, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি 124 জন। অন্যদিকে হাম উপসর্গে মৃত্যু হয়েছে 4 জনের। নতুন আক্রান্ত 1145 জন। চিকিৎসকরা জানান, ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে তাদের। 3.5 মাসে 700-র বেশি প্রাণ কেড়ে নিয়েছে হাম। আক্রান্ত 1,10,000-এর বেশি। এখনও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হামের এমন ভয়াবহতার সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে প্রাণহানি মোট 18 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। চলতি বছরে মোট আক্রান্ত 5,924 জন। চিকিৎসকদের শঙ্কা, এবার ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তবে শঙ্কিত না হয়ে বিশেষায়িত ওয়ার্ড সহ ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানান তারা। ডেঙ্গু তো অবশ্যই হবে, আমরা প্রিপেয়ার্ড। আমরা ডেঙ্গু আজকে না, গত 10-15 বছর যাবত ম্যানেজ করে আসছি। অলরেডি ডেঙ্গু ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডেঙ্গু ডেডিকেটেড এরিয়া আছে, দরকার পড়লে আমরা আরো বাড়াবো। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত বাড়তে থাকলে শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। জোর দিতে হবে শনাক্তকরণে। প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে বা স্বল্প মূল্যে পরীক্ষা নিশ্চিত করতে বলছেন তারা। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে আমরা সামলাতে পারবো না। যখন ঝাঁকে ঝাঁকে রোগী আসবে, আমাদের জরুরি অবস্থার মতো রোগী আসবে, তাহলে হাসপাতালের বাইরে যে কাজগুলো আছে, যারই জ্বর হবে এখন, তাকে ডেঙ্গু পরীক্ষা সে বাড়ির পাশে বিনা পয়সায় করতে পারছে কিনা,
বা নামমাত্র মূল্যে করতে পারছে কিনা। তাহলে প্রথমে যদি শনাক্ত হয়ে যায় সে ডেঙ্গু, সে কিন্তু নিজেই যত্ন এবং পরিচর্যার মধ্যে ভালো হয়ে যাবে। ডেঙ্গু প্রতিরোধে সব মহলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফ্রিজিং গাড়িতে নিথর দেহে শুয়ে আছেন প্রাণোচ্ছল এক মানুষ। নতুন সৃষ্টিতে যিনি শিল্পকে করেছেন সমৃদ্ধ, সৃষ্টির নিয়মে তিনিই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের শিল্পাঙ্গন হারালো এক সৃজনশীল আলোকবর্তিকাকে। শেষবারের মতো এক নজর দেখে পুরনো স্মৃতি খুঁজে ফিরলেন আপনজন ও সহকর্মীরা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মুস্তাফা মনোয়ার রেখে গেছেন তার অজস্র সৃষ্টিকর্ম। তার চলে যাওয়ায় নেমে এসেছে একরাশ শূন্যতা। রং, রেখা আর কল্পনার জগৎকে তিনি আজীবন সমৃদ্ধ করেছেন। শিশু কিশোরদের কাছে তিনি ছিলেন আপন একজন গল্পকার, আর শিল্পপ্রেমীদের কাছে ছিলেন এক অনন্য প্রেরণার নাম। সেই মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোকাহত পুরো দেশ। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে নানার বাড়িতে জন্ম মুস্তাফা মনোয়ারের। পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার পুত্র। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি ছিল তার গভীর অনুরাগ। মুস্তাফা মনোয়ার চলে গেলেও রঙের প্রতি তার ভালোবাসা, শিল্প ভাবনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার বেঁচে থাকবে অসংখ্য শিল্পী, দর্শক ও শিক্ষার্থীর হৃদয়ে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। রাউন্ড অফ 32-তে রাতে মাঠে নামছে জার্মানি ও প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:30টায়। নকআউট পর্বের আরেক ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে খেলবে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। জার্মানির বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পরের ম্যাচে অবশ্য শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল জার্মানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিমান্ডশাফটদের সেই হারেই হয়তো আত্মবিশ্বাস খুঁজে বেড়াবে প্যারাগুয়ে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠেই দলের প্রস্তুতি, খেলোয়াড়দের মানসিকতা এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন জার্মান বস। বিশ্বকাপের নকআউট পর্বের এটি আমার প্রথম ম্যাচটি নিয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। গত কয়েকদিন দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের যে তীব্র আকাঙ্ক্ষা দেখেছি তাতে আমি আশাবাদী। ম্যাচটি দারুণ হতে চলেছে। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে একই সঙ্গে নিজের দলের প্রস্তুতি ও সামর্থ্যের প্রতিও পূর্ণ আস্থা রেখেছেন তিনি। মরক্কো শক্তিশালী দল, তারা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের ফুটবলাররাও দারুণ। তবে আমাদের শক্তির জায়গাগুলো আমরা জানি এবং তাদের কোথায় রুখে দিতে হবে সেটাও আমাদের জানা। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন মরক্কোর কোচ। আমাদের দলে শীর্ষমানের খেলোয়াড় আছে। মরক্কোর হয়ে ম্যাচগুলো জেতার ক্ষেত্রে তাদের যে নিবেদন ও প্রবল আকাঙ্ক্ষা দেখি, এর চেয়ে সুন্দর কোনো বার্তা তাদের দেওয়া সম্ভব নয়। প্যারাগুয়ের বিপক্ষে এখন পর্যন্ত দুবারের দেখাই কোনো হার দেখেনি জার্মানি। অন্যদিকে বিশ্বকাপের আসরে একবারই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল মরক্কো। 1994 বিশ্বকাপের সে ম্যাচে ডাচরা জিতেছিল 2-1 ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতেই জীবনবান্ধব বাজেট। ব্যাংকের পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এবং বিশ্বকাপের হেক্সামিশনে ব্রাজিলের সামনে জাপান পরীক্ষা। নেইমার, ভিনি, ম্যাজিকের অপেক্ষা। কাউন্টার অ্যাটাকে চমকে দিতে চায় এশিয়ান জায়ান্ট। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।
এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।